মানা করবেন, মৃত্যুর মুখে চলে যাবেন। হ্যাঁ, আপা কিন্তু এখন মৃত্যুর মুখে একদম কনফার্ম থাকেন। ছাড় দিবে না জাতিসংঘ, কারণ জাতিসংঘের মান ইজ্জতের ব্যাপার। আর কূটনৈতিক চাল অলরেডি চাইলা দিছে, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে, আল্লাহর ইচ্ছাই কিন্তু ডক্টর ইউনূস আসছে এখানে। রক্তে ফেসে যাচ্ছে কুয়েত, ছাত্রলীগের স্টাইলে তারা হামলা করছে। একদম আগের মতো পরিস্থিতি, মুখ ঝেঁকে রামদা, চাপাতি, দা, লোহার রড নিয়ে হামলা করা হয়েছে ছাত্রদের উপর। ছাত্র নির্যাতন অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ ছাত্রদলকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল টেম্পেস্ট নামে চাঁদাবাদী ছাড়া যাদের কোনো কাজ নাই, এরা কোনো পড়াশোনা করে না, এরা অশিক্ষিত মূর্খ। 24-এর বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে, ধর কাকে ধর, ছাত্রদলকে ধর। আমি মনে করি আজকে রাতের মধ্যেই ছাত্রদলের সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। তাকে গ্রেফতার করে র্যাব 7-এর একটি দল। এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না, এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই। এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব, একটা ইনসাফের বাংলাদেশ গড়ব, একটা মানুষের বাংলাদেশ গড়ব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে। আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত? এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয়? এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা? তাহলে আমাদের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে জানতে চাই। আর এই ছাত্রবাদী কেউ থাকতে হবে? পৃথিবীর কোন দেশে এটা আছে? বন্ধ করে দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নামক ক্যান্সারিয়াস ব্যবস্থাকে। অনতিবিলম্বে কি কোন দেশ? ডক্টর মোহাম্মদ ইউনূস কি চিকেন নেক দখল দিতে চায়? ভাবসাব দেখেও তাই মনে হচ্ছে। হঠাৎ করে এই 40 কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করবো? একটা প্রবাদ আছে, আপনার কাজ শুরুতে যত বেশি ঝামেলার সম্মুখীন হবে, অর্থাৎ শুরুতে যত বেশি বাধা বিপত্তি আসবে, ওই কাজের বরকত তত বেশি হবে এবং ওই কাজের সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এটা একটি প্রবাদ। আবার এমন কথাও আছে যে গোড়ায় গলদ, সুতরাং গোড়ায় গলদ হলে এগিয়ে যাওয়া কঠিন। আমি বলছি, বাংলাদেশে ছাত্রদের একটি নতুন রাজনীতি পথ চলার শুরুতে যেসব হোঁচট খাওয়া আমরা দেখছি, তাতে নানান রকম প্রশ্নের উদয় হয়েছে যে আদৌ এটার ভবিষ্যৎ কি, কেন এরকম হচ্ছে। আমি 5 আগস্টের পর 6 আগস্ট থেকে বলতে শুরু করেছি যে বাংলাদেশে নতুন রাজনীতি দরকার। প্রচলিত রাজনীতি যেমন আছে, আওয়ামী লীগ এখন পতিত, আওয়ামী লীগের রাজনীতির একটা শূন্যতা যেন টের না পায় মানুষ, সেজন্য সামনে যারা ক্ষমতায় যাওয়ার দাবিদার, আমার হিসেবে বরাবরই আমি বলি সবচেয়ে বড় দল বিএনপি ক্ষমতায় যাওয়ার দাবিদার, কিন্তু বিএনপির সাথে টক্কর দেওয়ার জন্য এবং প্রফেশনালিজম অর্থাৎ সঠিক দেশ পরিচালনা করার জন্য, বিএনপির চোখে চোখ রেখে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার, যেন বিএনপি রাষ্ট্র পরিচালনায় সহজ পথে থাকে, সোজা পথে থাকে এবং একই সাথে যেই ছাত্র জনতার অভ্যুত্থান এবং যাদের উপরে 24-এর রোশনাই অর্থাৎ আলো আছে, তারা যেন হারিয়ে না যায়, তারা যেন বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা থাকে। সেই দাবি থেকেই শুরুর দিন থেকে বলার চেষ্টা করেছি যে ছাত্রদের নতুন রাজনীতির যে সূচনা সেটি করা দরকার, হওয়া দরকার। এই করতে 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 অনেক পরে এসে দেখলাম তারা জাতীয় নাগরিক কমিটি নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকেও একটু আলাদা করলো। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল না, সেটা তারা বলে নিল আগে এবং বলার চেষ্টা করলো যে না, পরে তারা রাজনৈতিক দল ঘোষণা করবে। এখন আজকে যখন আমি এই কথা বলছি, তার সেই সময় সংবাদ হলো যে জাতীয় নাগরিক কমিটি ভেঙে, অথবা জাতীয় নাগরিক কমিটি বলে যেই প্ল্যাটফর্মটি ছিল সেইটার এতদিন আহ্বায়ক ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব ছিল আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলেন তিনি। এই দুইজনের জায়গায় নতুন করে নতুন মুখ আসবে, যেমন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যাকে সর্বাধিক ভাবে মানুষ চিনত, সেই নাহিদ ইসলাম এখন এইটার প্রধান হবে বলে আমরা শুনছি এবং তিনি আগামী 2-1 দিনের মধ্যে পদত্যাগ করবেন। খুবই ভালো কথা এবং এটাই করা উচিত ছিল। সবচেয়ে ভালো হতো যদি ছাত্র জনতা সরকারে না থেকে তারা শুরুতে থেকে এই রাজনীতির চিন্তা ভাবনাটা করতো। কিন্তু যেটা হয়েছে, যেহেতু শেখ হাসিনার পতনের বিষয়টা খুব অল্প দিনের ঘোষণায়, মাত্র 3 তারিখ তারা এক দফা দিয়েছে, দীর্ঘমেয়াদী পতনের কিংবা পতন হলে কিভাবে সরকার পরিচালিত হবে, পতনের পরে তাদের ভূমিকা কেমন হবে, এইসব নিয়ে কোনো সাজানো গোছানো মত চিন্তাভাবনা না থাকার কারণে যেসব হোঁচট, সেই হোঁচটগুলো খেয়েছে এতদিন। এবং এখন যখন চূড়ান্ত ভাবে নতুন রাজনীতি করার সূচনা হচ্ছে, তখন কে পদ পাবে কে পদ পাবে না, সেই প্রশ্নে যেই ভজঘট লেগেছে, সেই ভজঘটটা প্রকাশ্যে হয়ে আসছে ছাত্র নেতাদের একে অপরের কথায়, স্ট্যাটাসে, এমনকি সরকারে যিনি আছেন আসিফ মাহমুদ তার কিছু কথাবার্তা এবং অন্যান্য যারা আছে সাবেক শিবির নেতৃবৃন্দ বলে পরিচিতি পাচ্ছে, কিন্তু এক একজনের যে নতুন পরিচয় বেরিয়ে আসছে, এই জুলাই অভ্যুত্থানে কারা পেছন থেকে ভূমিকা রেখেছে, কারা ভালো কাজ করেছে, কারা খারাপ কাজ করেছে, কারা সমন্বয় করেছে জিনিসগুলো, পেছন থেকে আন্দোলনের সহায়তা দিয়েছে, এই সবের ক্রেডিট নেওয়ার জন্য যেই রাজনীতি শুরু হয়েছে এবং একে অপরকে দোষারোপ করার যে রাজনীতি শুরু হয়েছে, সেটা দৃষ্টিকটু। তবে আমি মনে করি ওই যে প্রবাদ আছে যে সূচনা লগলে যার বিপদ যত বেশি, সেই কাজের সফলতার সম্ভাবনা তত বেশি। আমি ইতিবাচক হিসেবে জিনিসটা দেখতে চাই। এই কারণে আরো একটা কথা আছে যে প্রসব বেদনা বলে একটা কথা আছে। সন্তান জন্ম দেওয়ার প্রাককালে প্রসব বেদনা গভীর হয় কিংবা যত দৃঢ় হয়, প্রবল হয়, এই নতুন রাজনীতির যে উন্মেষ ঘটার প্রাককালে এই প্রসব বেদনার মতোই একটা অবস্থা তৈরি হয়েছে। তো এখন এর মধ্য দিয়ে ভালো কিছু হবে কিনা, না খারাপ মুখ থুবড়ে পড়বে, সেটি নিয়ে ভাবনা। আমার ধারণা যে জিনিসগুলো আসছে, কথাবার্তা হচ্ছে, একদিক দিয়ে বিব্রতকর। এই বিব্রতকর এই কারণে যে এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য হীন রাজনৈতিক স্বার্থে কিছু ব্যক্তি গোষ্ঠী নিজেদের ভিতরে সেসব আলাপ আলোচনা হয়েছিল সেগুলো প্রকাশ করছে। এখন এটি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে সমন্বয়কদের অনেকেই। আমি যেমন হান্নান মাসুদের একটি স্ট্যাটাস পড়ছিলাম, তিনি বলছেন যে দেখেন, আমাদের
এই গত 8-10 দিনে, আমি জুলাইয়ের আগের কথা বলছি, এক এক রাত্রি তাদের এক এক বাড়িতে কেটেছে। এর মধ্যে একজন মুক্তিযোদ্ধার বাসায় কেটেছে, একজন সাবেক জামাত ইসলামের নেতার বাসায় কেটেছে, একদিন এমবাসিতে কেটেছে, একদিন বিএনপি এক নেতার বাসায় কেটেছে, একদিন এক ছাত্রের বাসায় কেটেছে। সুতরাং সবাই কি দাবি করবে যে এই আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব তারা দিয়েছে, রসদ তারা জুগিয়েছে, কিংবা এই আন্দোলনের ক্রেডিট তাদের? কিন্তু সেটা আবার মানতে নারাজ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অনেকেই। তারা মনে করছে যে এই আন্দোলনের প্রেক্ষিতে যেই প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। যেমন সরকারের উপদেষ্টা পরিষদে যারা গিয়েছে তারা তাদেরকে কিছুটা সাইড করার চেষ্টা করেছে, এই ধরনের নানান অভিযোগ। তো এইসব অভিযোগের মধ্য দিয়েই যে নতুন আলোচনা হচ্ছে, খোলামেলা আলোচনা হচ্ছে, একদিক দিয়ে ভালো যে গোপন কথা বলে আর কোনো কিছু গোপন থাকছে না, এটা নিয়ে প্রকাশ্যের সামনে চলে আসছে। কিন্তু সেখানেই আফসোসটা, দুঃখটা, যেমন এই জুলাই অভ্যুত্থান যে আপামা ছাত্র জনতার অভ্যুত্থান, সেটা আমরা এতদিন বলছি, এখন জামায়াত শিবিরের একটা অংশ বলার চেষ্টা করছে এটা তাদের অভ্যুত্থান, আর আওয়ামী লীগ, প্রতিটা আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও সেই সব স্ক্রিনশট নিয়ে বলার চেষ্টা করছে এটি জামাতের অভ্যুত্থান, শিবিরের অভ্যুত্থান। তো আওয়ামী লীগ এবং জামাত একইভাবেই দাবি করছে যে এটি জামাত এবং শিবিরের অভ্যুত্থান। তো মাঝখান দিয়ে যারা অন্যান্যরা এই আন্দোলনের ভূমিকা রাখলো, সাধারণ ছাত্র, সাধারণ কন্যা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, বিএনপি, আপামার মানুষ যারা রাস্তায় নেমে এসেছিল, তারা চিটেড ফিল করছে, তারা প্রতারিত ফিল করছে কিনা প্রশ্ন। প্রতারিত ফিল করার কিছু নাই, চিটেড ফিল করার কিছু নাই। এই কারণে যদি আপনি বিশ্বাস করেন যে জুলাই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড ছিল না, একক কোনো পরিকল্পনাকারী ছিল না, যদি কেউ থেকে থাকে, সর্বোচ্চ পরিকল্পনাকারী তো উপরে মহান আল্লাহ তাআলা, কিন্তু নিচে যদি একক পরিকল্পনায় কারোর দ্বারা যদি এই আন্দোলন রূপ পেয়ে থাকে, তার দাবিদার একমাত্র ব্যক্তি শেখ হাসিনা। শেখ হাসিনার ওই রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, তো না মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই যে প্রশ্ন, এখানে থেকে যে স্ফুরঙ্গ তৈরি হয় এবং তার একের পর এক ভুল, আমি আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাইনারি ভুল, শেখ হাসিনা একের পর এক ভুলের খাদে পা দিচ্ছেন, এখান থেকে তার উঠে আসার রাস্তা নেই, অনেকে দেখেছেন নিশ্চয়ই। সুতরাং শেখ হাসিনার একক ভুল, এটাই সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, এবং সেই ভুলের কারণে একের পর এক তিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন, সামনে গিয়েছেন এমন ভাবে যে এখান থেকে ফেরার আর কোনো রাস্তা তিনি রাখেননি। সেটি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ভিত্তি। চিন্তা করুন একবার, যদি শেখ হাসিনা ভুল না করে সহনশীল আচরণ করতেন, ছাত্র হত্যা না করে যদি বলতেন আচ্ছা বাবা এই দাবি তো আমি মেনে নিয়েছি আগে, আবার এটা আদালতে গিয়েছে, আমি আবার মেনে নিব, তোমাদেরকে আমি কথা দিলাম, এবং রোববারে বিচারক রায় দিবে না, আজকে রায় দিবে, আমি আদালতকে বলছি, হয়তো থেমে যেত। যদি থেমে যেত তাহলে শেখ হাসিনার এক দফা পতনের দাবি আসতো না, হয়তো সামনে, হয়তো আসতো আরো পরে, কিন্তু ওই সময় আসতো না। কেননা আমরা জানি এর আগে ছাত্র সমন্বয়কদের একটা অংশ তারা তো গিয়েছিলেন শেখ হাসিনার সাথে আলাপ করতে, এবং যে বলেছিলেন যে আমরা অন্য কোনো কিছুর জন্য লড়ছি না, আমরা লড়ছি আমাদের একটা যৌক্তিক দাবিতে। তো যাই হোক, ওই পুরাতন বিতর্কে আমি যাবো না। আমি একটু বলার চেষ্টা করছি যে নতুন এই যে রাজনৈতিক প্রচেষ্টা হচ্ছে, সেটির শুরুতে যে হোঁচট কিংবা নানান কথাবার্তা হচ্ছে, এটি আদৌ খারাপ ফল দেবে না ভালো ফল দেবে? দিতে পারে খারাপ ফল, একেবারে মুখ থুড়ে পড়তে পারে। যেমন আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ নিজেরা তাদের দল ঘোষণা করেছে, কোন জেলায় একটা কমিটি হয়েছে, সেটি কমিটি হয়েছে রাত্রে, সকালে 32 জন পদত্যাগ করেছে। কেন হচ্ছে এগুলা? নতুন যে জাতীয় নাগরিক কমিটি এতদিন ছিল, নতুন দল যদি তৈরি হয়, তারা সেই দল থেকেও কি ধরনের পদত্যাগের হিড়িক চলবে কিনা? এক্সট্রিম ডান, এক্সট্রিম বামের এই যে মিলমিশের রাজনীতি, সেটি বাংলাদেশে হবে কিনা? নানান রকম প্রশ্ন, নানান রকম সংশয়। আমি মনে প্রাণে চাই তারা সফল হোক, কিন্তু সফল না হওয়ার জন্য যদি যে কয়েকটা বিষয় আমার ভিতরে প্রশ্নবোধ হিসেবে জেগেছে, তার একটি হলো গণতান্ত্রিক চর্চার অভাব। এই যে নতুন রাজনৈতিক দলটি হচ্ছে, এটিও সিলেকশন হচ্ছে, যে 4-5 জন মনে করছে এই হওয়া উচিত সভাপতি, এই হওয়া উচিত সদস্য সচিব, একে দলে রাখতে হবে, ওকে দলে রাখতে হবে। তো এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না, কোনো সিলেকশন হলো, যেটি আমাদের অপরাপর রাজনৈতিক দলের চরিত্র। নতুন বন্দোবস্তের রাজনীতি যদি করতে হয়, তাহলে মাঠ পর্যায়ে থেকে, তৃণমূল থেকে যেসব কর্মী সমর্থক আছে, তাদের ভোটাভুটির ব্যবস্থা নেই, তাদের মতামত নেই। সেই মতামত নিয়েই হতে পারতো জনমানুষের নেতা কে হবে, কে এই জনমানুষের নতুন যে রাজনৈতিক স্বপ্ন, সেই স্বপ্নের নেতৃত্ব দিবে। সেটা হয়নি, প্রথম যেখানে আমার খটকা। আর দ্বিতীয় খটকার যে জায়গাটা, সেই জায়গাটা হলো যে ইনক্লুসিভ রাজনীতি করবে ছাত্ররা বলেই এই জামায়াতের সাথে কিংবা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সাথে তাদের প্রস্রাব বেদনাটা তৈরি হয়েছে। সেই ইনক্লুসিভ রাজনীতি করার জন্য যে ধরনের অ্যাগ্রেসিভ, ইনক্লুসিভ সহজ কথা না, মধ্যপন্থা সহজ কথা না। মধ্যপন্থার রাজনীতি এমন একটা রাজনীতি, আপনাকে প্রতিটা মুহূর্তেই আপনাকে তার পরীক্ষা দিয়ে যেতে হবে, প্রমাণ দিয়ে যেতে হবে। কট্টর ডানপন্থা কিংবা একপাক্ষিক ফ্যাসিবাদী রাজনীতির বয়ান যাদের, তাদের কোনো পরীক্ষা দিতে হয় না। তাদের পরীক্ষা একটাই, যে কোথাও কোনো কিছু হলে এটা ভেঙে ফেলো, এটা গুড়িয়ে ফেলো, এটাকে ব্যান করে দাও, এটাকে নিষিদ্ধ করে দাও, এটাকে মেরে ফেলো, এটাকে কেটে ফেলো। এটা হলো ফ্যাসিবাদী তত্ত্ব, তাদের জন্য কোনো ব্যাখ্যা দিতে হয় না। কিন্তু মধ্যপন্থী রাজনীতি যারা, তাদের ব্যাখ্যা দিতে হয়, প্রত্যেকটা জায়গায় সহনশীল আচরণ করতে হয়। ইনক্লুসিভ রাজনীতি যারা করবে, তাদের সহনশীল আচরণ করতে হয়, সবাইকে নিয়ে পথ চলতে হয়। আমরা গত 6 মাসে দেখিনি এই ছাত্র জনগোষ্ঠীর নারীর প্রতি খুব উদার আচরণ করতে, ভিন্ন অন্যান্য ধর্মের প্রতি উদার আচরণের প্রতি আমরা খুব বেশি প্রমাণ আমরা দেখিনি। আবার একভাবে তৌহিদি জনতার কথা বলে ইসলামপন্থী জনগোষ্ঠীকেও বিব্রত করার কিংবা তাদেরকে আস্থায় না রাখার ব্যাপারেও তাদের কিছু কিছু বক্তব্য আমরা দেখেছি। তো সব মিলিয়ে এটি একটি কঠিন পথ। সেই কঠিন পথটা পাড়ি দিতে চায় নতুন রাজনৈতিক দল, এবং সেখানে আমি দারুণভাবে খুশি এই কারণে যে এটি তারা মধ্যপন্থা, যে পন্থার কথা বরাবরই আমরা সবসময় বলেছি, সেই মধ্যপন্থার রাজনীতির চর্চাটাই করতে যাচ্ছে বলেই আমি মনে প্রাণে চাই তারা সফল হোক। কেন সফল হোক এটা চাই? কেননা বাংলাদেশে এই মধ্যপন্থার ছাত্রদের ইনক্লুসিভ রাজনীতি, এবং যেহেতু তারা ইসলামিক মনোভাব সম্পন্ন, তারা যতটা এগিয়ে আসবে, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যারা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতের রাজনীতির বাইরে চিন্তা করে নিজেদেরকে, তারা এই দলটির সাথে সম্পৃক্ত ঘোষণা করার জন্য মনস্থির করতে পারবে। আরেকটা জিনিস হবে যেটা আপনারা অনেকেই পছন্দ করবেন না, কিন্তু এই তত্ত্ব আমি বহুত আগে থেকেই দিয়ে আসছি, সেটা হলো
যারা এই জাতীয় নাগরিক কমিটিতে জয়েন করছে কিংবা কাজ করছে, যারা পদ পেয়েছে, তারা সাবেক শিবির সভাপতি কিংবা শিবিরের রাজনীতির সাথে, শিবির থেকে জামায়াত ইসলামীর রাজনীতিতে যেতে চায় না শিক্ষিত তরুণরা। এই জন্য তারা ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজছে, এই জন্য তারা জাতীয় নাগরিক কমিটি কিংবা নতুন ছাত্রদের রাজনৈতিক বন্দোবস্তের কাতারে ভিড়ে দিতে চাইছে। তারা পদ পাচ্ছে না বলেই আফসোস করছে। এটাও একটা বড় ইন্ডিকেটর যে এই ছাত্রদের রাজনীতি যত এস্টাবলিশড হবে, যত শক্ত হবে, যত বিস্তৃত করবে, তত জামায়াত ইসলামীর রাজনীতির থেকে লোকজন এই দলে ভেড়ার চেষ্টা করবে। আমি লিখেছি, ছাত্রদের রাজনৈতিক দল যত শক্ত হবে, জামায়াত ইসলামীর রাজনীতি তত দুর্বল হবে। কেননা জামায়াত ইসলামী, একবার ভাবুন, যেই ছেলে মেয়েগুলো ছাত্র শিবিরের সভাপতি কিংবা অন্যান্যরা এখন জাতীয় নাগরিক কমিটি করছে, নতুন রাজনৈতিক দলের সাথে থাকতে চাইছে, তারা তো নিজেদেরকে জামাত হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে, শিবির হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। তো একটা নতুন প্রজন্ম যেই রাজনৈতিক মতাদর্শ থেকে ছোটবেলায় কিশোর কণ্ঠ পড়ে বড় হয়েছে, এখন যদি তারা নিজেদেরকে ওই রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক পরিচয় দিতে লজ্জাবোধ করে, সংকোচ বোধ করে, তাহলে তো সেই দলের ভবিষ্যৎ খারাপ, সেই দলের ভবিষ্যৎ খুব একটা ভালো না। তো এইগুলো হচ্ছে আমার এলোমেলো ভাবনার জায়গা। সেই এলোমেলো ভাবনার জায়গাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেন এই যে আমি অফিস যাবো, এখন বাজে 9:46, আমার বের হতে হবে। বের হওয়ার আগে মনে হলো যে চমৎকার উজ্জ্বল সময় আমি একটু আপনাদেরকে ধারণা দেই যে কি হচ্ছে বাংলাদেশের এই যে ছাত্রদের অভ্যন্তরীণ যে কোন্দল, এবং সেই কোন্দলকে এখন প্রকাশ্যে কাদা চালাচালি হচ্ছে, সেটা না হয় বরঞ্চ যদি ভালো কিছু হয়, ভালোর সাথে আমি সবসময় আছি, আর খারাপের সাথেও আমি থাকবো, তবে সমালোচনাটা অব্যাহত রেখে, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য, যেটা আমি বেশ অনেকদিন ধরেই দিচ্ছি এবং দিতে যে অনেকের কাছে অপ্রিয় পাত্র হয়েও গিয়েছে। কিন্তু তাতে আমার ব্যক্তিগত কোনো আক্ষেপ নেই। আমি চেয়েছিলাম এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, নতুনদের জন্য সম্ভাবনা তৈরি হবে, সেই জায়গাগুলো তৈরি হচ্ছে, এবং তারা কত ডানপন্থা থেকে মধ্যপন্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছে, সেটার জন্য অভিবাদন। আমার প্রত্যাশা থাকবে যে তারা এই যে গণতান্ত্রিক ভাবে কাজগুলোকে যেন এগিয়ে নিয়ে যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের যে চরিত্র, সেটার পার্থক্য স্পষ্ট করবে, যেন মানুষ তার আদর্শের ভিত্তিতে এই দলের সাথে সম্পৃক্ত হতে পারে। আমি এখনো দেখছি তারা পত্রিকায়, ফেসবুকে দিচ্ছে যে আমাদের সেনাবাহিনীর কমিটি গঠন করবো, সেনাবাহিনীর কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন, আমরা বরিশালের কমিটি গঠন করবো, কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন, আমরা বিদেশে কমিটি গঠন করবো, কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন। মানুষকে এইভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যোগদান করে না, মানুষ তার আদর্শ এবং তার লালায়িত যে চেতনাবোধ, সেই চেতনাবোধ কারা এগিয়ে নিচ্ছে সেটার সাথে নিজের সম্পৃক্ততা তৈরি করে। তো সেই জায়গাগুলোতে এখনো আমি মনে করি যে অশ্বডিম্বর জায়গায় আছে তারা। তবে একটা ভালো কাজ হোক, ভালো প্ল্যাটফর্ম হোক, সেটা এখনো চাওয়া, সেই চাওয়া থেকেই আমি অভিবাদনটা জানিয়ে রাখছি। আমাকে আপনি বলেন, এই দেশের রাজনীতি রাখিয়েছে রাজনীতিবিদরা, ছাত্র রাজনীতি। আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, স্যার আপনি একটা ডিক্রি জারি করেন বা এক্সিকিউটিভ অর্ডার জারি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করে নিষিদ্ধ করে দেন এই দূষিত গুণে ধরা সন্ত্রাস নির্ভর নৈরাজ্যজনক এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ধ্বংস করার এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার এই সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন স্যার। আমি বলছি আপনাদেরকে, ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন যদি করতে হয় আপনাদের পক্ষে, সেটা আমরা করবো এবং আমরা জানিয়ে দেবো। এগুলো চলতে পারে না, এগুলো ইট ইজ আনএক্সেপ্টেবল। আমি বললাম পৃথিবীর কোথাও নেই। আর যদি আমেরিকাতে থাকতো, যুক্তরাজ্যে থাকতো, আমি বলতাম এটা পৃথিবীর উন্নত ব্যবস্থা, সো উই গেট টু গেট দেয়ার, ইট হ্যাজ টু বি দেয়ার। এই সুযোগে ছাত্ররাজনীতি বন্ধ করা, আমি তো বলছি আপনারা সবাই আওয়াজ তুলুন। প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ রাজনীতির আরেকটা ব্যর্থ বাই প্রোডাক্ট হলো এই ছাত্র রাজনীতির নামক সন্ত্রাসী কার্যক্রম আমাদের ক্যাম্পাসগুলোতে অনতিবিলম্বে এটা বন্ধ করা দরকার। আমি মনে করি পৃথিবীর কোনো উন্নত দেশে নাই, হার্ভার্ডে আছে, এমআইটিতে আছে, প্রিন্সটনে আছে, অক্সফোর্ডে আছে, কেমব্রিজে আছে, ইয়েলে আছে, বার্কলিতে আছে, কোথায় আছে দেখান আপনি, কোথায় আছে? পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিতে আছে? সরবনে আছে, সিডনি ইউনিভার্সিটিতে আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছে। Where? If it is non-existent almost everywhere, why we have to have it? একটা দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দূষিত, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা অপরাজনীতি চালু করার কারণে। আর এই বাই প্রোডাক্ট সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউ ক্যান ডু দ্যাট, ডু ইট। 90% বাংলাদেশের পিপল আপনার সাথে ডাইরেক্টলি আছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে বিতরণ করা হয়েছে, যে সংগঠন এই সন্ত্রাস নির্ভর করবে, এরা ক্যাম্পাসে ঢোকার ক্ষমতা রাখে না। বন্ধ করে দিন অনতিবিলম্বে। পৃথিবীর কোন দেশে এই জঘন্যতম ব্যবস্থা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে, মিছিল দিচ্ছে, আমার ভাই তোমার ভাই অমুক নেতা রাজপথ ছাড়ি নাই কাব্যে, অথচ গুরুত্বপূর্ণ এক্সাম স্টুডেন্টরা ক্লাস করতেছে। এটা কোন ধরনের ব্যবস্থা আমি জানতে চাই, মানে আপনাদের রাজনীতিবিদদের কাছে। প্রফেসর ইউনিভার্সিটি সেনাবাহিনীর সাথে আমি বলছি যে, এবং এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। আমরা এদেরকে জেলের ভিতরে দেখতে চাই। আমি ক্রসফায়ারকে সমর্থন করি না, তবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে যদি এটা করা হয়, আমার সাপোর্ট থাকবে। ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার সাপোর্ট থাকবে ইন্টারন্যাশনালি। এটা নিয়ে যদি ক্যাম্পেইন করতে হয়, আমি এম রহমান মাসুম রাজি আছি। আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে, কখন করতে হবে, আমি যাবো, আমি বলবো। এটা মনে রাখবেন, এই ক্যাম্পাসগুলোতে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাইয়ের সন্তান, আপনার কো ওয়ার্কারের সন্তান, আপনার নিকটবর্তী প্রতিবেশীর সন্তান, এরা যাবে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা এই ছাত্র রাজনীতি নামক দূষিত ক্যান্সারিয়াস ব্যবস্থা থেকে কি শিখছে, এটা এখন সময়ের দাবি। মিনিমাম রিফর্ম করতে হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে, ইন্টারমিডিয়েট অনতিবিলম্বে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি করে দেন। উই হ্যাভ দ্য সাপোর্ট, উই গট ইউর ব্যাক, ইউ নো, ইউ গট আওয়ার ব্যাকিং, ডু ইট রাইট নাও।
এটা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি, এটা থাকতে পারে না, এটা ডিসফাংশনাল, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। ছাত্র রাজনীতি মানেই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, এটা এর জন্য এটা করা হয়ে থাকে। এটার কোনো কার্যক্রম নাই, এটা কোনো বেনিফিট নাই, আছে শুধু যত ধরনের ড্রব্যাকস বা অসুবিধা যেগুলো আছে সেগুলো আছে। বন্ধ করে দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নামক ক্যান্সারিয়াস ব্যবস্থাকে, অনতিবিলম্বে কিক অন দেয়ার অ্যাস, কিক দেম আউট অফ দ্য ক্যাম্পাসেস। শেখ হাসিনা বিচার না করলে জাতিসংঘের কোনো মান ইজ্জত থাকবে না। কোনো ইজ্জত থাকবে কি ভাই? থাকবে না। জাতিসংঘের এখন বিচার করতে হবে। সারা বিশ্বে রিপোর্ট হয়ে গেছে, সমস্ত পত্রিকায় চলে আসছে যে শেখ হাসিনা একজন খুনি আসামি, যার জন্য ভারত চাপের মুখে পড়ছে, ভয়াবহ চাপের মুখে। হ্যাঁ, এখনই তো খেলার টাইম। দেখেন এই টাইমই ইউনূস স্যার খেলে দিল আরেকটা খেলা। কোন খেলা জানেন? উনি যখন গদিতে বসে, এবারই সিংহাসনে বসে, মানে উনি যখন প্রধান উপদেষ্টা হয়, তখন একটা কথা বলছিল না ঠিক একদিন বা 2 দিন আগে, 7 সিস্টার নিয়ে, এই যে আমাদের সাথে জড়িত 7 বোন, বলছিল না যে আপনার 7 সিস্টারও শান্তিতে থাকবে না। কিন্তু আবার সেই 7 সিস্টারের কথা, আবার সেই 7 বোনের কথা মোহাম্মদ ইউনূস স্যারের মুখে শোনা গেছে গত 2 দিনের আগের ভাষণে। বলছে না যে 7 সিস্টারের এত সুন্দর একটা দেশ, মানে এই যে 7 বোন, 7টা অঙ্গরাজ্য ভারতেরই, কিন্তু তাদের সমুদ্র নাই। সাথে আরো বলছে ভুটান এত সুন্দর একটা দেশ, তাদের সমুদ্র নাই। খুবই পাওয়ারফুল একটা দেশ বিদ্যুতের জন্য নেপাল, হিমালয়, সারা জীবনও ভাই এখান থেকে বিদ্যুৎ খরচ করে কুলাইতে পারবে না। তো হ্যাঁ, কুলাইতে পারবে না। এই যে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত বহু অংশে এই নেপালের বিদ্যুৎ দিয়ে চলে। বলছে সেই নেপালের সমুদ্র নাই, 7 বোনের সমুদ্র নাই, মানে 7 সিস্টারের সমুদ্র নাই, ভুটানের সমুদ্র নাই, নেপালের সমুদ্র নাই। কিন্তু আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে ভাই। সমুদ্র জিনিসটা বিশাল বড়। যখন ট্রেন আবিষ্কার হয় নাই, উড়া জাহাজ আবিষ্কার হয় নাই, এই যে রাস্তাঘাট, 20 ধারা রাস্তা আবিষ্কার হয় নাই, তখন কিন্তু এই সমুদ্রের পথে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতো। যাদের মাটির সঙ্গে সমুদ্র লাগানো তারা ভাগ্যবান। মোহাম্মদ ইউনূস স্যার বলছে আমরা ভাগ্যবান, আমরা তাদেরকে রাস্তা দিয়ে দিব। মাত্র 42 কিলোমিটার, 41 কিলোমিটার থেকে 42 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটুকু দিয়ে দিলেই কিন্তু নেপালে সবকিছু যাইতে পারে, কারণ তাদের সমুদ্র নাই। আমাদের সমুদ্র আছে, আমাদের বন্দর থেকে তারা মালামাল নিতে পারে। তারা এখন মালামাল নিতে হয় সেই ভারত ঘুরা অনেক টাকা খরচ কইরা বিনিময়ে বিদ্যুৎ দেয়। কিন্তু আমরা যদি সোজা রাস্তা কইরা দিই, 42 কিলোমিটার যাইতে ভাই 2 ঘন্টার ব্যাপার, আমরা যদি দিই আমাদেরকে বিদ্যুৎ দাও। দেখেন ভুটানের সাথে একটা এরকম লেনদেন হবে এবং 7 বোনের সাথে আসল লেনদেন হবে। এই 7 বোনের ঘরে যখন সোজা পথে মালামাল চলে যাবে আমাদের দেশ থেকে, দেখেন তারাও কিন্তু সমৃদ্ধ হবে, কারণ সমুদ্রের সাথে তাদের আমরা যোগাযোগ করাই দিতেছি। ইউনূস স্যার যোগাযোগ করাই দিতেছে। এখন আসেন কেন বললাম, ওই যে 8ই আগস্টে উনি বসার আগে 7 সিস্টার নিয়ে কথা বলছিল, আবার কেন এখন বললো? তার মানে কি জানেন, আগামী এপ্রিল মাসে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিকরা মুখোমুখি বসবে যে আমরা তোমাদেরকে রাস্তা দিব এই 7 বোনকে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, আমাদেরও কিছু দিতে হবে। প্রথম হলো তিস্তার পানি এবং যা যা আছে সব আমাদেরকে দিতে হবে। সাথে কাকে দিতে হবে জানেন? শেখ হাসিনাকে। হ্যাঁ, চাইতে পারে কিন্তু যে ওনারাও দিতে হবে। ওনারে দেখ 7 বোনের ঘরে রাস্তা লাগাই দেবো, ওই রাস্তা দিয়ে আপনারা মালামাল নিয়ে যাবেন। এখন 7 বোনের ঘরে মালামাল পাঠাইতে আপনাদের লাগে 4 থেকে 5 দিন, আর আমার এখান থেকে 10 ঘন্টার মধ্যে চলে যাবে। দেখেন ভারত রাজি হয়ে যাবে, কিন্তু কারণ কি জানেন, ভারতে এখন ভীষণ চাপের মুখে পড়ছে। ভারতের পত্র পত্রিকায় মোদিজিরে বুঝছেন শিকল টিকল বাইন্দা ফার্স্ট পেজে কভারেজ করতেছে। কারণ কি জানেন, উনি দেশের ইজ্জতের জন্য লড়াই করে নাই তো। আমেরিকা গেছে ওই যে শেখ হাসিনার কথা বলতে, শেখ হাসিনার কথা বলতে, বাংলাদেশ নিয়ে ঘুটঘুট খেলতে গেছিল ওইখানে। বাংলাদেশ নিয়ে একটা প্যাস লাগাইতে গেছিল, একটা ঘুটঘুট খেললা কিছু একটা কইরা একটা প্যাস লাগানো যায় কিনা। মানে শয়তান মানুষের যেটা হয় আর কি, শয়তানি বুদ্ধি, নিজের দেশের মানুষকে বাইন্দা পাঠাইতেছে, সেটা নিয়ে কথা নাই। সেটার জন্য এখন ভারতবাসী তাদের করছে, পার্লামেন্টে তাদের ধুইয়া দিতেছে এবং পত্র পত্রিকা গুলো শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে মলম বিক্রেতা চুপ, আর কে চুপ হবে জানেন? আপা চুপ হয়ে যাবে, কিন্তু আর কোনো অডিও কল পাবেন না। চেহারা তো দেখাবেই না, আর কোনো অডিও কল পাবে না, এটা আমার বিশ্বাস। আর পাবে না যদি ঘটে একটুখানি বুদ্ধি হয়। তবে ওনারে পরামর্শ দেওয়ার লোক নাই, ওনার আশেপাশে যেগুলো আছে না, ওই যে কাউয়া কাদের থেকে আর যারা আছে সব, এগুলো সব কিছু বুঝছেন বাটপারের দল। ওনারে ভুল বুঝায় আজকে এই পথে নিয়ে আসছে। ওনারে না ব্যাককল বানিয়েছে, সবসময় ব্যাককল বানিয়েছে, জানে যে এই লোকটারে পা পট্টি দিলে খায়, এবং এই আপা বললে উনি সবকিছু দিয়া দেয়। ওনার সুনজরে পড়লে উনি আপা যদি একবার সুনজরে পড়া যায়, দেখেন ওই সাংবাদিক গুলা সারাক্ষণ কথার আগে পিছিয়ে আপা করতো। ওই আপা কইরা যদি একবার নজরে পড়া যায় তাহলে তো 10 কাঠা। একবার নজরে পড়া গেলে লাইসেন্স, টাকা, ক্যাশ, একটা সাংবাদিকের অ্যাকাউন্টে, এই যে সাংবাদিক যেগুলো ধরা পড়ছে আর যেগুলো ভাইয়া গেছে অ্যাকাউন্টে দেখেন হাজার কোটি টাকা। চিন্তা করা যায়? ভাবা যায় না। এই আমারে না বোকাচোদা বানায় এরা মাল কামাইছে, আর উনারে ফালাইছে একটা বিপদে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি চিকেন নেক দখল দিতে চায়?
ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। হঠাৎ করে এই 40 কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করলো? একবার চিন্তা করছেন? আর দেখেন, খেয়াল করছেন একটা জিনিস, বিএনপি কিন্তু হুট করে বিএনপি কিন্তু আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে যা তা বলা শুরু করছে। খেয়াল করছেন? এখন দেখেন, না বলেও বা কীভাবে থাকবে? বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে তো ঘৃণা করে। যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে, ইন্ডিয়াকে ঘৃণা করবে, ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, সেই দলই হচ্ছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে। এটা হচ্ছে একদম বাস্তব কথা ভাই। আপনি মানেন আর না মানেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা হচ্ছে বাস্তব কথা। বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করছেন, যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে বলা হয় বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে বলা হয়, তখন কিন্তু বলে এই ব্যাপারে মোদি বলবে। মোদি কিন্তু কোনো কথা বলে নাই। কেন কথা বলে নাই? কারণ মোদি চাচ্ছে বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে, চাচ্ছে এটা। কিন্তু বাংলাদেশের জনগণ করবে কিনা সেটা তো বাংলাদেশের জনগণের ব্যাপার। এই যে নেপালের সাথে ব্যবসা করবে এই গুরুত্ব নিয়ে কথা বলতেছে, আমাদের মালামাল চিকেন মানে 7 সিস্টারে পৌঁছে যাবে, এগুলো কিন্তু নর্মাল ইস্যু না। তারপর বিএনপি আবার বলতেছে 3 দিন কর্মসূচি পালন করবে তিস্তা প্রকল্পের জন্য। মানে চারদিক থেকে যদি ইন্ডিয়া দাদাবাবুদের এভাবে প্রেশার দেওয়া হয়, তারা তো ভাই এই প্রেশার নিতে পারবে না। সত্যি বলতেছি, ইন্ডিয়ান জনগণ প্রেশার নিতে পারে না। ইন্ডিয়ান যারা প্রশাসন আছে তারাও প্রেশার নিতে পারে না। বাংলাদেশের ছোটো ছোটো ব্যাপার নিয়ে দেখেন না ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো কীভাবে মাতামাতি করে। এই মাতামাতি করার কারণই হচ্ছে একটা, যে এরা প্রেশার নিতে পারে না, আর এদের হার্ট দুর্বল জাতি কখনো, সত্যি করে বলতেছি, একজন হার্ট দুর্বল ব্যক্তি কিন্তু লাইফে অতটা সাকসেস হতে পারে না। তবে আপনারা যেভাবেই দেখেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে এই চিকেন নেকের গুরুত্ব নিয়ে কথা বলা নর্মাল কোনো ইস্যু না। সত্যি করে বলতেছি, এই কথাগুলো বলে সে তো সরাসরি বলবে না, সে ইন্ডিয়াকে আকার ইঙ্গিতে বোঝাইছে, এবং শেখ হাসিনাকে অতি দ্রুত ইন্ডিয়ার কাছে চাইবে, অতি দ্রুত। এর আগে বলা হয়েছিল, এর আগে কিন্তু বাংলাদেশের সরকার বলছিল ইন্ডিয়াকে যে আপনাদের দেশে বসে যেন কোনো ধরনের অপকর্ম অথবা বাংলাদেশে ওই হুটহাট করে কল করা এগুলো যেন না করে। তখন কিন্তু বলছিল যে সে কীভাবে করে না করে এটা ইন্ডিয়ান সরকার জানে না। তো এটা তো আমাদের কোনো কথায় পাত্তাই দিচ্ছে না। তো পাত্তা না দিলে আপনারা কেউ যদি সুন্দরভাবে কথা না শোনে, তাহলে তো জোর করতে হবে, ঠিক না? তাকে শোনানোর জন্য মানে কথা যেন শোনে, এটা বাধ্য করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি সেই পথে হাঁটতেছে। এই জন্যই হঠাৎ করে চিকেন নেকের এত গুরুত্ব হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিকেন নেক নিয়ে বৃহৎ একটা ভাষণ আমি দেখলাম, মেবি 15 থেকে 20 মিনিটের একটা ভাষণ হবে যারা চিকেন নেক নিয়ে। যাই হোক, আমরা বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে চাই, বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে ঘৃণা করতে চায়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণা করতে চায়, এটা নিয়ে বেঁচে থাকতে চায়। তো এটার জন্য যা যা করার দরকার সব কিছু করতে আমার মনে হয় বাংলাদেশের জনগণ রাজি আছে। এবার রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেও ছাত্ররা, বিএনপি জামাতের কিছু করার থাকছে না। দর্শক, জুলাই আগস্টে যারা সমন্বয়ক ছিল তাদের একটা অংশ আলাদা একটা ছাত্র সংগঠন, একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছে। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। দেখেন, একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে, আবার ওই সমন্বয়করাই আর একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করছে, এবং এই রাজনৈতিক ছাত্র সংগঠনে যদি কাউকে আসতে হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আসতে হবে। ঘটনাটা কি দেখেন, বিএনপি জামাতের রাজনীতি অনেকটা খেয়ে দিচ্ছে ছাত্ররা, কিচ্ছু না। এই বিএনপি জামাত বাধ্য হবে ছাত্রদের সমীহ করে চলতে। সিভিল সোসাইটি গ্রাউন্ড এটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দখল করবে, নাগরিক কমিটি দখল করবে, আর রাজনৈতিক অঙ্গনও তারা দখল করবে। কিভাবে? বিএনপির সিভিল সোসাইটি আউটফিট আছে, কিন্তু জামাতের ওইভাবে নেই। থাকলেও, বিএনপির থাকলেও বা জামাতের অল্প কিছু থাকলেও, আর জামাতের